দর্শক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই থাম্বনেলটা দেখে অবাক হয়ে গেছেন যে রানীর কথা বলা হচ্ছে, বর্তমান সময়ের রানী। সত্যি তো, বর্তমান সময়ের রানী কোথা থেকে আসবে? কিন্তু আমরা সত্যি সত্যি কাজ খুঁজে পেয়েছি এমন এক রানীকে, এমন এক রানীমাকে, যিনি যার পারিবারিক সূত্রে পাওয়া যে রাজত্ব, যে সম্পদ বা যে জায়গা জমি, তাকে বাঁচানোর জন্য, তার অধিকারকে বজায় রাখার জন্য যে লড়াই করছেন, তাকে আমরা বর্তমান সময় রানী বলে অবশ্যই বলতে পারি। আসুন আমরা শুনে নিই তার মুখ থেকে, তার ছেলে এবং তার ফ্যামিলির মুখ থেকে, যে ওনাদের যে লড়াই এবং ওনাদের যে সংগ্রাম, বর্তমান সময়ে যেভাবে ওনারা লড়ছেন এই বিভিন্ন প্রতিকূলতার বিরুদ্ধে, কীভাবে উনি লড়ছেন তার, এবং আরও বিস্তারিত আরও অন্যান্য বিষয়, যেটা শুধু আমাদের দেশে না, বিদেশেও ওনার লড়াইটা ছড়িয়ে আছে। এই নিয়ে বিস্তারিত আজকের প্রোগ্রামে আলোচনা আমরা করব, এবং একদম এক্সক্লুসিভভাবে এই প্রোগ্রামটা করা হয়েছে। অবশ্যই পুরো প্রোগ্রামটা আপনারা দেখবেন, স্কিপ করবেন না, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্রোগ্রামটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। হ্যাঁ দাদা ভাই, বলুন, আপনার পরিচয়টা একটু দেবেন। নমস্কার, আমি অর্ণব সিনহা। আমি শিবপুর শ্রীবাস রাজবাড়ির বর্তমান বংশধর। আমাদের এটা যে দেখি, আমাদের গোকুল চুদ্রিমা, এনার নামে আমাদের শিবপুর স্টেটটা আছে। ইনি আমাদের মানে খুবই পুরনো, মোটামুটি আমাদের অনেক 350 বছরের উপরে। আচ্ছা, বিগ্রহ এনাকে আমাদের মহারাজা জগদীশ্বর দিনাজপুর বর্তমান বাংলাদেশে এটা মনে ঠাকুর। ইনি হচ্ছেন রাধেশ্যাম রায়জি। উনি বৃন্দাবনে ছিলেন, মানে বৃন্দাবন থেকে এনাকে আনা হয়েছে। ইনি হচ্ছেন মদন মোহন, ইনি আমাদের মন্টুর বাড়ির ঠাকুর। আচ্ছা, মন্টুর বাড়ি থেকে যখন আমরা চলে আসি তখন ওনাকে সঙ্গে করে নিয়ে আসি। ওটা কোথায়? মোহনপুর? মমিনপুর। আচ্ছা, মমিনপুরটা কোথায়? কলকাতায়। আচ্ছা, কলকাতা মমিনপুর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর এই যে শিবগুলো, শিবের ইয়ে আছে, এটাও আমাদের মন্টুর থেকেই নিয়ে আসে। আচ্ছা, ওনাকে এখন এখানে পূজা আর্চা হয়। আর এমনি আপনাদের এখানে মেন মানে যে প্রোগ্রাম অনুষ্ঠান হয়, সেটা মানে পরিবারগত হয় নাকি মানে আশেপাশের লোক সবাই? আমরাই অর্গানাইজ করি, নিজেরাই করি, এবার আশেপাশে সবাই আসে, যেহেতু মানে এনারাই পুরো স্টেট, এখানে যা তো এখানে আছে সবই আমাদের প্রজা আছে সবাই। আচ্ছা, তো আমাদের মেন উৎসব হচ্ছে জন্মাষ্টমীর সময়, ওখানে 2-2,500 লোকের একটা ভিড় হয়। আচ্ছা, এখানে কদিন ধরে অনুষ্ঠানটা হয়? আমাদের 3 দিন ধরে চলে। আচ্ছা, 10 দিন রাত্রে পুজো আর্চা হয়। হ্যাঁ, রাত 12টার পর থেকে পুজো শুরু হয়। আমাদের আগে বন্ধ উৎসব আছে, সেখানে 1,500 লোকের এখানে ভোগ নেয়। আচ্ছা, বিনামূল্যে। এটা পুরোটাই আমরাই ইয়ে করি, মানে আপনাদের মানে টোটাল ফ্যামিলি বা যারা আছে পুরোটা আমরাই অর্গানাইজ করি। আর মানে কাল থেকে কোনো পয়সা করে কিছু নেওয়া হয় না। আচ্ছা, বন্ধ উৎসবে যে যেরকম আসে এখানে সব ভোগ থাকে, যতক্ষণ ভোগ থাকে সবাই পায়। বাহ। তারপরে আমাদের পুরাতন দুর্গা পুজো আছে। আচ্ছা, ওটা আমরা আবার দুর্গা পুজো হয়? হ্যাঁ, আমরা নতুন করে শুরু করি 2000 সাল থেকে। আচ্ছা আচ্ছা, তো এখন কন্টিনিউ মানে চলছে। আমরা বাহ, খুব ভালো। 5 দিন যাবত সব বিভিন্ন অনুষ্ঠান হয়। দুর্গা পুজোটা কোথায় হয়? এখানেই হয়। পাশেই হয়। আচ্ছা আচ্ছা, এখানে হয়। আর বৈষ্ণব মতে যেরকম পুজো হয়, আর এখানে এখন দুবেলাই আমাদের নিত্য পুজো হয়। আচ্ছা, এবার যেরকম মন্দিরের যেরকম একটা নিয়ম ইয়ে যেরকম হয়ে আসছে ওইরকমই হয়। খালি আমাদের এবার ডেলি যে ঠাকুরের যে ভোগ ছিল ওটা বন্ধ আছে। আচ্ছা, ওটা ইচ্ছে আছে শিগগিরই ওটা আবার চালু করা। আচ্ছা, ভোগের ব্যাপার। হ্যাঁ, ওটা ঠিক ঠিক ডেলি এতে ঠিক, খুব ভালো লাগলো। আপনার খুব সুন্দর লাগলো। অনেক মানে পুরোনো দিনের আপনারা এই যে এত সুন্দরভাবে এটা ঠাকুর দেবতার পুজো করছেন এবং বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে, দুর্গা পুজোও করছেন। তা আমি ম্যাডামের কাছে একটু জিজ্ঞেস করি
ম্যাম বলুন, আপনি বলুন আপনার মানে এই যে মানে যে আপনাদের যে গৃহদেবতা আছে, কেমন লাগছে আপনার, বা এই ব্যাপারে কি বলবেন আপনি? আমাদের গৃহদেবতা তো ওনার টানে যে আমরা কলকাতা গিয়ে থাকতে পারি না, আমাদের চলে আসতে হয়। বাচ্চা করে আমরা আনন্দ পাই, সেটা বলে বোঝাবার ব্যাপার নেই। শুধু আমরা নয়, স্থানীয় যারা আছেন তারাও এখানে আপনার তাহলে বলুন আপনার এই যে আপনাদের যে পুজো হচ্ছে, এটা মানে বাৎসরিক অনুষ্ঠান কি হয় একটু বলুন। আমাদের বাৎসরিক অনুষ্ঠান ধরুন পয়লা বৈশাখ থেকেই শুরু হয়ে যায়। আচ্ছা। পয়লা বৈশাখের উৎসব হয়ে গেল, তারপরেই আপনার শুরু হয়ে যায় রথযাত্রা। আচ্ছা। আমাদের এই মন্দিরে এসে জগন্নাথ বলরাম সুভদ্রা এসে থাকেন এখানে 9 দিন। আচ্ছা। সেখানে ভোগ রাত দেওয়া হয় এবং যাওয়ার দিন, যেদিন উনি চলে যাচ্ছেন উত্তরথের দিন, সেদিনকে ভোগ রাগের ব্যবস্থা হয় এবং প্রচুর মানুষ প্রসাদ পান। তারপরেই চলে আসছে আপনার হয়ে যায় জন্মাষ্টমী, আমাদের বাৎসরিক উৎসব। সেদিন নন্দোৎসবের দিন প্রায় 3500 থেকে 4000-এর মতো মানে স্থানীয় লোক অন্য জায়গা থেকেও আসেন, তারা প্রসাদ পান। তারপরেই আপনার রাধাষ্টমী হয়, রাধাষ্টমীর দিনও ভিড় একটু কম হয় আমাদের। তারপরেই আসছে দুর্গাপুজোর আপনার খুব মানে খুব ভালোভাবেই আমাদের হয় দুর্গাপুজো। বাইরে আমাদের ঠাকুর বসানো হয়, সেখানে প্রচুর লোকজন আসে। আমাদের এক এক দিন এক একটা প্রোগ্রাম থাকে সবাইকে আনন্দ দেওয়ার জন্য। এবং দশমীর দিন ঠাকুর বিসর্জন হওয়ার পরে আমরা সবাইকে আমাদের সাধ্য মতো একটু মাছ ভাত বা যাই হোক রান্না করে খাওয়ানো হয়। আচ্ছা। আর আপনাদের এই যে মানে ধরুন পুজোর অনুষ্ঠান হয় বা এই যে বাৎসরিক অনুষ্ঠানগুলো হয়, এখানে আপনাদের আত্মীয় স্বজন ছাড়া এই অঞ্চলের আপনাদের যারা আগে প্রজা ছিলেন, এখন নর্মাল নাগরিক, মানে তারাও ইনভলভ হন, মানে এই অঞ্চলে যারা আদিবাসী তারাও আছেন? আসেন আপনার আমাদের যিনি আমাদের এমএলএ সাহেব উনি আসেন, আমাদের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান সাহেব আসেন, কাউন্সিলররা আসেন এবং স্বতঃপ্রণোদিতভাবেই ওরা আসেন, যেহেতু এটা বহু পুরনো পুজো, সেটার জন্যই এখানে ওরা আসেন এখানে। তারপরেই আপনার রাসযাত্রা আছে, তারপর দোলের উৎসব রয়েছে, মানে কোনো উৎসবই আমাদের বাদ যায় না। ঠাকুরের মোটামুটি আপনাদের এখানে গঙ্গার ধারে কটা ঘাট আছে? একটা ঘাটা ঘাট, যেটা এখানে যে ঘাটটা আছে ওটা আমাদেরই ঘাট, ওর নাম হচ্ছে রাজাঘাট। আচ্ছা। আপনার ওইটা তো আগে যেহেতু আমরা বহুদিন মাঝখানে ছিলাম না, সেই জন্য সেরকম ভাবে আমাদের ইন্টারেস্ট নেই। তবে আমাদের ওখানে সবাইকে আমরা কাজ করতে দিই, আমাদের মিউনিসিপ্যালিটি জিজ্ঞেস করেছিল এবং আমরা আপনার সবাইকে দিই। এবং এমনকি একটু বাড়তি কথাও বলে দিচ্ছি, আমার ধারেও আপনার আমরা শ্রী শ্রী লোকনাথ বাবার জন্য আশ্রমের জন্য জায়গা দিয়েছি এবং এখানে অলরেডি আশ্রম তৈরি হয়েছে, বাবার মূর্তি বসানো হয়েছে। দাদাভাই, আমি এই জায়গাটা তো ঘুরলাম, হ্যাঁ আপনাদের নিয়ে ঘুরলাম, তা গঙ্গার ধারে দেখুন অনেকটা বড় জায়গা আছে, যেখানে অনেক পুরনো বাড়িঘর আছে, কিছুটা পাঁচিলও দেওয়া আছে। তা সেটা দেখছি অনেকে, আমি একজনকে জিজ্ঞেস করলাম, তারা বলছে এখানে একটা ক্যাম্প ছিল। তো এই ব্যাপারটা যদি একটু বলেন, কি ব্যাপারটা কি, এই জায়গাটা তাদের এবং এই জায়গাটা কি ছিল, কি হয়েছিল এটাতে? ওই পুরো জায়গাটাই আমাদের স্টেটারি জায়গা। আচ্ছা। ওটা আমাদের সব বাগান ছিল, ফুলের বাগান ছিল। আচ্ছা। তো যখন 1960 যখন যুদ্ধ লাগে, মাটা ভালো বলতে পারবে, পুরো হিস্ট্রিটা মা ভালো জানে। আচ্ছা আচ্ছা। আর এটা মাকে জিজ্ঞেস করে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বলুন ম্যাম, তাহলে একটু ডিটেলসে বলুন, আমাদের দর্শকরা শুনতে চাচ্ছে, বলুন। অ্যাকচুয়ালি এটা একটু এগিয়ে না গেলে এটা ঠিক বোঝা যাবে না। আমাদের এই গৃহদেবতা যাদের দেখলেন আপনি, ওনার নামে ওটা এখানকার আমাদের শিবপুর মৌজা পুরোটাই দেবত্ব সম্পত্তি। আচ্ছা। ওনাকে এটা দেওয়া হয়ে গিয়েছিল। আমাদের আরও 5টা ডিস্ট্রিক্ট, হাওড়া, হুগলি, বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, ওখানেও অনেক প্রপার্টি রয়েছে, সেগুলো তো অন্য ব্যাপার। এইটা 1944-এ যখন যুদ্ধ হয়, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, তখন ইংরেজরা আমাদের কাছ থেকে শিবপুর মৌজার বেশিরভাগ 90% জায়গা ওরা রিকুইজিশন করেছিল। তারপরে ওরা চলে যাওয়ার আগে ম্যাক্সিমাম জায়গা আমাদের রিকুইজিশন করে চলে যায়, কিন্তু এই ক্যাম্পের জায়গাটা এটা ডিএম এর হাতে দিয়ে যায়, আমরা সেটা জানতাম না। এবারে 98-এ আমি মোটামুটি যখন কাগজপত্র হাতে পাই, তখন আমরা দেখলাম যে এই জায়গাটা তো এরকম পড়ে আছে, একটা ক্যাম্প হয়ে আছে, মহিলা ক্যাম্প। তারপরে ক্যাম্পটা ওই যখন 46-এ সব বাংলাদেশ থেকে যারা চলে এসেছিলেন, আরআর ডিপার্টমেন্ট এখানে মহিলা ক্যাম্প তৈরি করে দিয়েছে। হ্যাঁ। তো তারপরেই আমরা আপনার মোটামুটি ভাবে গভর্নমেন্টের সঙ্গে কথাবার্তা বলি যে আমাদের জায়গাটা ছেড়ে দেওয়া হোক। তো যাই হোক, ওরা তখন তো গভর্নমেন্ট এমনি দেননি, আমাদের হাইকোর্টে কেস করতে হলো।
সেই কেসেও আমরা জিতে যাই। আর তারপরে এই জায়গাটা তো অনেকটা সুন্দর, গঙ্গার ধারের জায়গা। এখন তো বিভিন্ন গভর্নমেন্টের প্রোগ্রাম আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের, যে গঙ্গার ধারটা সুন্দর করা, সৌন্দর্য বানানো, এই ব্যাপারে আপনাদের ভূমিকা কি? মানে আপনারা কি চাচ্ছেন যে জায়গাটা কোনো ভালো ডেভেলপমেন্ট ওয়ার্ক হোক, এটা আপনারা চাচ্ছেন? আমরা তো নিশ্চয়ই চাইছি জায়গাটা ডেভেলপমেন্ট হোক, কারণ আমার গভর্নমেন্টের কাছে যে টাকা পাওনা এবং যেটা নিয়ে আমার মামলা চলছে অলরেডি চুঁচুড়া ডিস্ট্রিক্ট কোর্টে, আর এই প্রপার্টি পুরো ঠাকুরের প্রপার্টি, ঠাকুরেরও তো সেবা ধর্ম চালাতে হবে, সুতরাং আমাদের আপনার 3.5 কোটি টাকার ডিমান্ড আছে। তো মাঝখানে কয়েক মাস আগে ওরা আমাদের সাথে যোগাযোগ করেছিলেন, এডিএম এলার, উনি বললেন যে এটা আপনি একটু সমাধান করার ব্যবস্থা করুন। আপনারা হ্যাঁ কিছু টাকা কম দিন, আমরা নিশ্চয়ই নেব, নিয়ে এটা করুন। আমরাও চাই জায়গাটা ডেভেলপমেন্ট হোক, জঙ্গল হয়ে পড়ে আছে, জায়গাটার একটা ভালো কিছু। এটা আমি শুনতে পারলাম যে আপনাদের বাংলাদেশে উত্তর দিকে অনেক মানে জমিদারি এস্টেটের কিছু জায়গা আছে, বেশ কিছু জায়গা আছে এবং মন্দির আছে। এইটা নিয়ে যদি একটু ম্যাডাম আমাদের একটু ডিটেলসে বলেন, আমাদের দর্শকরা খুব ইন্টারেস্টেড এটা জানতে, যে বাংলাদেশে হিন্দু মন্দির কোথায় আছে বা কীভাবে এটা হয়েছে বা কীভাবে এই যে চলছে, এটা নিয়ে আপনারা কী চিন্তাভাবনা করছেন, মানে এখন কি পজিশন আছে, এটা একটু যদি বলেন। আমার শাশুড়ি শ্রীমতী উর্মিলতা সিনহা ছিলেন দিনাজপুরের মহারাজ শ্রী জগদীশনাথ রায়ের কন্যা। এখন জগদীশনাথ রায়ের কোনো ছেলে ছিল না, তার মেয়েরা ছিলেন। উনি 1951 সালে উনি বাংলাদেশ থেকে চলে আসেন, আমাদের ভারতবর্ষে ফিরে আসেন, এবং তখন থেকে মেয়েদের কাছে উনি থাকতেন, আর কোনোদিন ওখানে যাননি। বাংলাদেশের রাজবাড়ি ছাড়াও ওখানে কান্তজির মন্দির, যা ভীষণভাবে বিখ্যাত, সেই মন্দির মহারাজের, এবং ওখানে আপনার এখনো যে দুর্গা মন্দির ইত্যাদি যেগুলো পুজো হয়, গুগল ম্যাপে আমরা দেখি, আমাদের দেখে সত্যিই প্রচণ্ড কষ্ট হয়। ওখানে আপনার রানীমহল এবং আরও অনেকগুলো বাড়ি, ওই জায়গাটা পুরো জায়গা ছড়িয়ে রয়েছে আপনার দিনাজপুর মহারাজার ওখানে। শুধুমাত্র দিনাজপুর মহারাজার সামনের দিকটা দেখলাম খালি আপনার একটু ডেভেলপমেন্ট হয়েছে, ওখানে যেহেতু পুজো হয়, এখনো আপনার এর নামে পুজো হয়, কান্তজির নামে, কিন্তু আমাদের বলতে কষ্ট হচ্ছে আসল কান্তজি কিন্তু নেই। 1971-এ আপনার ওয়ারের সময় তাকে নষ্ট করে দেওয়া হয়েছিল, সেজন্য এখন আপনার ওখানকার যারা আছেন তারা ওই ছোট মূর্তি এনে পুজো করেন, আবার সেই মূর্তি রাত্রিবেলা নিয়ে ফেরত চলে যান। এটুকু আমরা জানতে পেরেছি বা দেখেছি। এবং দিনাজপুরে আপনার দিনাজপুর মহারাজার আন্ডারে 10,100 কিলোমিটার জায়গা রয়েছে, ওখানে বিশাল জায়গা। এবং আমরা আপনার ইন্ডিয়া গভর্নমেন্টের থ্রু দিয়ে বাংলা গভর্নমেন্টের সঙ্গে যোগাযোগ করে আমাদের যা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে খুবই কম, এবং সেটা কোনো ক্ষতিপূরণই নয়। একজন মহারাজার কত প্রপার্টি থাকতে পারে সেটা আশা করি আপনারা সকলেই জানেন। আমার শাশুড়ি মাতা বা তারা তো মারা গেলেন, আমারও বয়স হয়েছে, আমি জানি না এটা নিয়ে আর কতদিন আমরা যুদ্ধ করতে পারবো। সবার কাছে রিকোয়েস্ট আছে, যার যেটুকু সম্ভব বা কিছু আমরা করেই যাচ্ছি, যে এটাকে আপনারা ইন্ডিয়া গভর্নমেন্টকে বলে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে যাতে আমরা পাওয়া যায়, বা ওখানকার মন্দিরগুলো আরো ভালোভাবে দেখুক। ওখানকার বাড়িঘরগুলো দেখলে আমাদের চোখ ফেটে জল বেরিয়ে আসে। আপনাদের ফ্যামিলি কেউ আছেন এখন? না, ওখানে কেউ নেই, ওখানে কেউ নেই। দিনাজপুর মহারাজা একাই ছিলেন ছেলে, এবং ওনার একমাত্র ছেলে মারা গিয়েছিলেন, 4 মেয়ে ছিলেন, তারা সবাই কলকাতাতেই সব বিয়ে থা হয়েছিলেন, সেই জন্য ওরা আর কেউ ওখানে ফিরে যাননি। আপনারা চাচ্ছেন যে বাংলাদেশে ওই যে জমিদারি ক্ষেত্রটা আছে ওটা ডেভেলপমেন্ট হোক, ভগ্ন অবস্থায়, মানে এক একটা বাড়ি, বিশাল বিশাল বাড়ি, গুগল ম্যাপেও সার্চ করলে আপনারা দেখতে পাবেন সেগুলো ভগ্ন অবস্থায় পড়ে আছে, যেগুলো দেখে আমাদের সত্যি চোখ ফেটে জল আসে যে কি অবস্থা হয়ে গেছে আপনার। এটা নিয়ে আপনারা থ্রু ইন্ডিয়া গভর্নমেন্ট, আমরা বাংলাদেশ গভর্নমেন্ট যোগাযোগ করার চেষ্টা করব। ঠিক আছে, যা বসে ওখানে বসে কি বসে যেমন করো না, কোনো অসুবিধা ম্যাডামদের সঙ্গে কথা বলে, দাদা ভাইয়ের সঙ্গে কথা বলে, ছোটো ভাই চলে এসছে অলরেডি, খুব ভালো লাগলো। আজকে যে যারা অনুষ্ঠানটা দেখলেন তাদের কাছে আমাদের বক্তব্য হচ্ছে এটাই,
যে অনেক কিছু আছে আমাদের দেশে বা আমাদের পার্শ্ববর্তী দেশে যেগুলো সম্বন্ধে আমরা জানি না, অজানা আছে, কিন্তু দেখা যায় সময়ের যে বহমান গতি তার মধ্যে অনেক কিছু দেখা যায় ঢাকা পড়ে যায়। সেই ঢাকনাটাকে তুলে আজকে আমরা অনেক ইনফরমেশন আমরা জানতে পারলাম। ম্যাডামকে অশেষ ধন্যবাদ, দাদাভাইকেও খুব ধন্যবাদ, খুব ভালো লাগলো আমাদের মন্দিরে ভ্রমণ করে। এবং আমরা চাইবো এই যে গঙ্গার ধারে যে জায়গাটা আছে সেটা খুব ভালোভাবে ডেভেলপমেন্ট হোক এবং ওনাদের পক্ষ থেকে সহযোগিতা থাকবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।